স্বাগত সকলকে গল্পকথার শ্রুতি পাঠ্যে। পাঠ শুরু হয়েছে উপন্যাসের অধ্যায় থেকে। অদ্বৈত মল্লবর্মণ রচিত তিতাস একটি নদীর নাম। তিতাস একটি নদীর নাম উপন্যাস থেকে আজকের পর্বে আপনাদেরকে পাঠ করে শোনাবো অধ্যায় ৩, রামধনু। রামধনু অধ্যায়টি অনেকটা বড় হওয়ায় আমি কয়েকটি পর্বে ভাগ করে আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি। ইতিমধ্যে রামধনু অধ্যায় থেকে 3টি ভাগ পাঠ সম্পূর্ণ হয়ে গেছে। আপনারা যারা এখনো রামধনু অধ্যায়ের 3টি ভাগ পাঠ শোনেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেওয়া হলো, সেখানে ক্লিক করে অনায়াসে শুনে নিতে পারবেন। তবে প্রিয় শ্রোতা বন্ধুগণ, আর দেরি না করে আজকের পর্বের পাঠ শুরু করা যাক। নৌকাটা হঠাৎ কিসে ধাক্কা খাইয়া থামিয়া গেল। কোমর জলে দাঁড়ানো মোটা মোটা গাছেরা জলের উপর দিয়া অনেক ডাল মেলিয়াছে, অজস্র পাতা মেলিয়াছে। সেই ডাল পাতার গহনারণ্য মাথায় করিয়া নৌকা ঘাটের মাটিতে ঠেকিয়াছে। উদয় তারার তন্দ্রা আসিয়াছিল, সচকিত হইল। বনমালী পাছার খুঁটি পুঁতিতেছে। নৌকার একটানা ঝাঁকুনিতে টের পাইল উদয় তারা। সুদিনে তার বিবাহ হইয়াছিল, সুদিনে সে এখানি হইতেই বিদায় হইয়াছে। তখন এসব জায়গা ছিল ডাঙ্গা, জল ছিল অনেক দূরে, গাঙের তলায়। তারপর উদয় তারার কত বর্ষা কাটিয়াছে জামাই বাড়িতে। এখানে কোনো বর্ষার মুখ বিবাহের পর থেকে দেখে নাই। তবু পরিচিত গাছগুলি আঁধারেও তার মনে জলজল করিয়া উঠিল। তার তলার মাটি তখন শুকনা ঠনঠনে। সে মাটিতে বসিত চাঁদের হাট। ছেলেরা খেলিত গোল্লাছুট খেলা, আর মেয়েরা খেলিত পুতুলের ঘরকন্যার খেলা। কত ঠান্ডা ছিল এর তলার বাতাস! আর এখন এর তলায় ঠান্ডা জল থই থই করে। উদয় তারার বয়সী মেয়েরা চলিয়া গিয়াছে পরের দেশে, পরের বাড়িতে। আর ছেলেরা এখন বড় হইয়া এ জলে স্নান করে। পান সুপারের 3 কোনা থলে, একখানা কাপড় আর টুকিটাকি জিনিসের একটা ছোট পুঁটলি গুছাইয়া উদয় তারা অনন্তর হাত ধরিয়া মাটিতে পা দিল। দিস কইরা পা বাড়াইবি অনন্ত, না হইল পইরা যাইবি যে পিছলা। পদে পদে পতন্মুখ অনন্ত শক্ত করিয়া উদয় তারার হাতখানা ধরিয়া বলিল, আমি পইরা যাই, তুমি তো পড়ো না। আমার বাপ ভাইয়ের দেশ, সিনা পরিচিত সব। বর্ষায় কত লাই খেলা খেলাইছি, সুদিনে কত পুতুল খেলা খেলাইছি। খেলায় বুঝি খুব নিশা ছিল তোমার? আমার আর কি আছিল, নিশা ছিল আমার বড় ভইন নয়নতারার, ছোট ভইন আসমান তারারও কম আছিল না। এই খেলার লাগি মায়ে বাবায় কত গালি দিছে, পাড়ার লোকে কত 7 কথা 5 কথা শুনাইছে। 3 ভইন খেলাইছি, বেড়াইছি, কেউ ওরে গ্যারাহ্য করছি না। তারপর 3 দেশে 3 ভইনের বিয়া হইয়া গেল, সেই অবধি দেখা নাই বুঝি? না, গাঙে গাঙে দেখা হয়, তবু ভইনে ভইনে দেখা হয় না। বড় ভালো মানুষ আমার বড় ভইন নয়নতারা, আর ছোট ভইন আসমান তারা। তারার মেলা। অনন্ত নামগুলি একবার মনে মনে আওড়াইয়া লইল। বনমালীর একার সংসার। বাহির হইতে দরজা বন্ধ করিয়া গিয়াছিল। ফিরিয়া আসিয়া দেখে অত রাতে ঘরের ভেতর আলো জ্বলিতেছে। আশ্চর্য হইবার কথা। সারা শব্দ না করিয়া উদয় তারা হাঁটুর সাহায্যে দরজায় ধাক্কা দিলে দরজা মিলিয়া গেল, এবং আশ্চর্যের সহিত দেখা গেল নয়নতারা আসমান তারা 2 জনে ঘরে বসিয়া গল্প করিতেছে। মেজ বোন উদয় তারারই গল্প। অতদিন পরে 2 বোনেরে একসঙ্গে পাইয়া উদয় তারা কি বলিবে ভাবিয়া পাইল না, কিন্তু আনন্দে চোখ দিয়া জল আসিয়া পড়িল। কি করিয়া আসিল তারা এই দারুণ বর্ষাকালে? আসার সংক্ষিপ্ত ইতিহাস। বিদেশে মাছ ধরিতে গিয়া 2 জনের বরের দেখা হয়। তারা ঠিক করিয়া ফেলে অমুক মাসের অমুক তারিখে পরিবার নিয়া এখানে মিলিত হইবে। সে কথার কেহই খেলাপ করে নাই। তারা 2 জনা কই? পাড়া বেড়াইতে গেছে। তোরা পাড়া বেড়াইতে গেলি না?
আমরা রাইতে পাড়া বেড়াই না, বেলা বেলি পাড়া বেড়ান, শেষ কইরা ঘরে দুয়ারে খিলি দিয়া রাখি। তোরা গোকন গায়ের মানুষেরা বুঝি রাইতে পাড়া বেড়াস? বড় বোনের দিকে চোখ নাচাইয়া উদয়তারা গুনগুন করিয়া উঠিল, জানি গো জানি, নয়ানপুরের মানুষ, সবই জানি, অত ঠিসারা কইর না। এমন সময় তারা দুইজন আসিল ছোট বোনের জামাই সঙ্গে। কাজী নয়নতারা উদয়তারা মাথায় ঘুমটা টানিয়া দিল, কেবল আসমান তারার ঘুমটা কপালের নিচে নামিল। বড় বোনদের দুর্দশা দেখিয়া সে মৃদু হাস্য করিতে লাগিল। মালদের দূরের মানুষের সঙ্গে দেখা হইলে আগেই ওঠে মাছের কথা, কুশল মঙ্গলের কথা ওঠে তার অনেক পরে। নয়নতারার বরের সামনের দিকের কয়েকটা দাঁত পড়িয়া গিয়াছে, গোছায় গোছায় চুল পাকিয়া উঠিয়াছে, খোঁচা খোঁচা দাড়ি গোফিও সাদা কালোর মেশাল। যৌবন তাহাকে ছাড়িয়া যাইতেছে, তবু গায়ের সামর্থ্যে ভাঁটা বড়ে নাই। মেজশালীর হাত হইতে হুকাটা হাতে করিয়া মুখে লাগাইবার আগে জিজ্ঞাসা করিল, তিতাসে আজকাল মাছ কেমন পাওয়া যায়? ঘরের বোয়ানি ঘরে থাকি, আমি কি জানি মাছের খবর? আমারে কেনে পুরুষেরে যদি পাও জিগাইও। জীবনে দেখলাম না তোমার পুরুষ কেমন জন, সাথে আনো না কেনে? পুরুষ কি আমার মাথার বোঝা যে তারে ফালাইয়া আই ইচ্ছা কইরা? মাথার বোঝা হইবে কেনে? হাতের কঙ্কন, গলার 5 নড়ি, সাথে আনো তো শরীরের শোভা, না আনো তো খালি শরীর। শীতলিয়া কথা কইও না সাধু, হাতের কঙ্কন হাতে থাকে, গলার হার গলায় থাকে, আর সেই মানুষ তিতাসে মাছ ধরতে চইলা যায়। বাড়ি আইলে যদি কই, অনেক দিন দাদারে দেখি না, চলো না গো একদিন গিয়া দেখাই, কয় দাদারে নিয়াই সংসার করি গিয়া, তোমাকে চাই না, শুনছো কথা? ভুল করলা দিদি, পরাণ দিয়া চাই, বইলাই চাই না কইতে পারছে। তার গলার মোটা তুলসীমালার দিকে চাহিয়া উদয়তারার খুব শ্রদ্ধা হইল। আরও শ্রদ্ধা হইল যখন দেখিল তার চোখ দুইট আবেশ মাখা, মুখ ভাবময় হইয়া উঠিতেছে। সে গান ধরিয়াছে, ও চাঁদ গৌর মাথার শঙ্খ শাড়ি, ও চাঁদ গৌর আমার সিঁথির সিন্দুর চুল বান্ধা দড়ি, আমি গৌর প্রেমের ভাও জানি না, ধীরে ধীরে পাও ফেলি। গানের তালে তালে তার মাথাটা দুলিতে লাগিল। পরিবেশে আধ্যাত্মিক ভাবটা একটু ফিকা হইয়া আসিলে উদয়তারা বলিল, দেখো মানুষ, আমার একখান কথা, দাদার লাগি কিছু একটা করলা না, এমন কার্তিক হইয়াই দাদা দিন কাটাইব? দাদার মাথায় কি শোলার মুটুক, কোন কালেই উঠব না? বনমালীর কথা কও। তুমি তো জানো দিদি, মা বাপ ভাই বেড়াদর যার নাই, ক্ষেত পাখর জাগা জমি যার নাই, টাকা কড়ি গয়না গাটিয়ার যার নাই, তারে লোকে মাইয়া দেয়। অন্তত 300 টাকা হাতে থাকতো তো দেখতাম, মাইয়ার আবার অভাব। 300 টাকা! পর পর 3টা বোনের বিবাহ হইয়াছে বাবা বাঁচিয়া থাকিতে, পণ লইয়াছে 300 টাকা করিয়া, আর এই টাকা দিয়া সমাজের লোক খাওয়াইয়াছে। এখন বনমালীর নিকট হইতেও 300 টাকা পণ লইয়া মেয়ের বাপ তার সমাজকে খাওয়াইবে। কি ভীষণ সমস্যা! উদয়তারা চুপ করিয়া গেল। কিছুক্ষণ পরে বলিল, তোমার একটা ভইন টইন থাকলে দিয়া দেও। আপন ভইন নাই, আছে মামাতো ভইন, কিন্তু আমার কোনো হাত নাই। এমন সময় বনমালী ঝড়ের বেগে ঘরে ঢুকিল। তার হাতে কাঁধে কোমরে অনেক কিছু মালপত্র, আতপ চাল, গুড়, তেল, এইসব পিঠা করার সরঞ্জাম আনিয়াছে। অনন্ত বিছানার একপাশে বসিয়া এতক্ষণ নীরবে তাহাদের কথাবার্তা শুনিতেছিল। এইবার বড় বোন নয়নতারার দৃষ্টি তাহার দিকে পড়িল। প্রত্যেকটি কথা যেন ছেলেটা গিলিয়া খাইতেছে, প্রত্যেকটা লোককে যেন নারীর ভিতর পর্যন্ত দেখিয়া লইতেছে, এমনই কৌতূহল। এরে, তুই কই পাইলি? এ আমার পথের পাওয়া, মা বাপ নাই, শুবলার বউ রাড়ি মানুষ করত, পড়েনি গো বুঝে পরের মর্ম, একদিন খেদাইয়া দিল, বড় মায়া লাগলো আমার, লইয়া আইলাম, যদি কোন দিন কামে লাগে। বলে কি, পরের একটা ছেলে মাটির পুতুল নয়, কাঠের পুতুল নয়, একটা ছেলে এমনি কইরা পাইয়া গেল। একই দেশে মানে না, দুনিয়া মানে, পেটে ধরিল না, মানুষ করিল না, পথের পাওয়া, তাই কি আপন হইয়া গেল? এমন করিয়া পরের ছেলে যদি আপন হইয়া যাইত, তবে আর ভাবনা ছিল কি?
কিন্তু হয় না, পরের ছেলে বড় বেইমান। বনমালী ও পুরুষ দুইজন একটু আগেই অন্য ঘরে চলিয়া গিয়াছিল। কোন খালে, কোন বিলে, কোন শালে কত মাছ পড়িয়াছিল তার সম্পর্কে তর্কাতর্কি তখন উচ্চ গ্রামে উঠিয়াছে। আর এ ঘর হইতে শোনা যাইতেছে আসমান তারার বরের গলা সকলের উপরে। সরেশ জেলে বলিয়া প্রতিবেশী 10-12 গায়ের মালোদের মধ্যে তার নাম ডাক আছে। সেই গর্বে আসমান তারা বলিল, আমারে দিয়া দে দিদি, আমি খাওয়াইয়া ধোয়াইয়া মানুষ করি, পরে একদিন বেইমান পক্ষীর মতো উইরা যাই, আমার কোনো দুঃখ নাই। তোর তো দিন আছে ভইন, ঈশ্বর তরে দিব, কিন্তু আমারে কোন কালে দিব না। এরে দিলে আমি নাচতে নাচতে লইয়া যাই। নিঃসন্তান বুকের বেদনা নয়নতারা হাসিয়া হালকা করিল। কেন, আমি কি দোকানের গামছা না সাবান? কোন সাহসে আমাকে কিনিয়া নিতে চায়? অনন্ত এই কথা কয়টি মনে মনেই ভাবিল, প্রকাশ করিয়া বলিল না। অনন্ত অন্যান্য পুরুষ মানুষদের খাওয়া হইয়া গেলে 3 বোনে এক পাতে বসিয়া অনেকক্ষণ ধরিয়া খাইল। তারপর পাশের ঘরে 3 পুরুষের বিছানা করিয়া দিয়া অনন্তকে এ ঘরে শোয়াইয়া দিয়া 3 বোনে পিঠা বানাইতে বসিল। রাত অনেক হইয়াছে। প্রদীপের শিখা 3 বোনের মুখে হাতে কাপড়ে আলো দিয়াছে। পিছনের বড় ছায়া দেওয়ালে গিয়া পড়িয়াছে। ভাবে বোঝা গেল তারা আজ সারা রাত না ঘুমাইয়া কাটাইবে। ঘুম আইলে কি করুম, ছোট বোন জিজ্ঞাসা করি। উদয়তারা শিলকের রাজা, শিলক দেওক, আর আমরা মান্তি করি, ঘুমটা হইলে পলাইব, বলিল বড় বোন। উদয়তারা একদলা কাই হাতের তালুতে দলিতে দলিতে বলিল, হিজল গাছে বিজল ধরে, সন্ধ্যা হইলে ভাইঙ্গা পড়ে, কও এই কথার মান্তি কি? এই কথার মান্তি হাট। বলিল আসমান তারা, আচ্ছা, পানির তরে বিন্দাজি গাছ ঝিকিমিকি করে, ইলশা মাছে ঠোকর দিলে ঝরঝরাইয়া পড়ে। বড় বোন মানি বলিয়া দিল, কুয়াশা। এইভাবে অনেকক্ষণ চলিল। অনন্তর খুব আমোদ লাগিতেছিল, কিন্তু ঘুমের সঙ্গে পাল্লা দিতে গিয়া পারিল না। শুনিতে শুনিতে সে একসময় ঘুমাইয়া পড়িল। নিশুতি রাতে আপনা থেকে ঘুম ভাঙিয়া গেল। 3 বোন তখনও অক্লান্তভাবে খেয়ালি বলিতেছে আর হাত চালাইতেছে তন্দ্রাচ্ছন্ন চোখ মুদিয়া। অনন্ত তখনও কানে শুনিতেছে আদা চাকচাক দুধের বর্ণ। এ শিলক না ভাঙাইলে বৃথা জন্ম। এর মান্তি টাকা বলিয়া এক বোন পাল্টা তীর ছাড়ে। ভোরের আঁধার ফিকা হইবার সঙ্গে সঙ্গে অনন্তর ঘুম পাতলা হইয়া আসিল। উঠান দিয়া কে মন্দিরা বাজাইয়া গাহিয়া চলিয়াছে, রাই জাগো গো আমার ধ্বনি জাগো গো, বৃন্দাবন বিলাসিনী রাই জাগো গো। অনন্ত উঠিয়া পড়িল। পিঠা বানাইতে বানাইতে 3 বোন কখন একসময় শুইয়া পড়িয়াছিল। অর্ধসমাপ্ত পিঠাগুলি অগোছালো পড়িয়া আছে, আর 3 বোনে জড়াজড়ি করিয়া অঘরে ঘুমাইতেছে। প্রদীপটা এখনো জ্বলিতেছে, তবে উস্কাইয়া দেওয়ার লোকের অভাবে আর জ্বলিতে পারিবে না। এ স্বাক্ষর তার শিখায় স্পষ্ট হইয়া উঠিতেছে। অনন্ত বাহিরে আসিল ও ঘরে 3 জন ঘুমাইয়াছিল, তারা নাই। শেষ রাতে বনমালী জালে গিয়াছে, অতিথি 2 জনও সঙ্গে গিয়াছে, এখানকার মাছ ধরা সম্বন্ধে জানবার বুঝিবার জন্য। পূবের আকাশ ধীরে ধীরে খুলিতেছে, স্নিগ্ধ নীলাভ মৃদু আলো ফুটিতেছে, চারিদিকে একটানা ঝিঝির ডাক, গাছে গাছে পাখির কলরব। মন্দিরা বাজাইয়া লোকটা এ পাড়া হইতে ও পাড়ায় চলিয়া গিয়াছে। তার গানের শেষ কলি মন্দিরার টুনটুনাটুন আওয়াজের সঙ্গে অনন্তর কানে বাজে। সুখ বলে ও গো সারি কত নিদ্রা যাও, আপনি জাগিয়া আগে বন্ধুরে জাগাও, আমার রাই জাগো গো, আমার ধ্বনি জাগো গো, বৃন্দাবন বিলাসিনী রাই জাগো গো, বৃন্দাবন বিলাসিনী রাই জাগো গো।
অনন্ত উঠানের পর উঠান পার হইয়া চলিল। যুবকরা সব নদীতে গিয়াছে, বাড়িতে আছে বুড়ারা আর বৌঝি মায়েরা। বুড়ারা সকালে উঠিয়া তুলসী তলায় প্রণাম করিতেছে। প্রত্যেক বাড়িতে তুলসী গাছ উঁচু একটা ছোট বেদির উপর, দুই পাশে দুই চারিটা ফুলের গাছ, মিষ্টি গন্ধ। বউরা উঠানগুলি ঝাড় দিয়াছে, এখন গোবর ছড়া দিতেছে। হাঁটিতে হাঁটিতে এক উঠানে গিয়া দেখে আর পথ নাই, মালোপাড়া এখানে শেষ হইয়া গিয়াছে। এরপর গভীর খাদ, তারপর থেকে কেবল পাটের জমি। পুরুষ প্রমাণ পাট গাছ কোমল জলে দাঁড়াইয়া বাতাসে মাথা দুলাইতেছে। ক্ষেতের পর ক্ষেত, তারপর ক্ষেত, শেষে আকাশের নীলিমার সঙ্গে মিশিয়া এক হইয়া গিয়াছে। সীমার মাঝে অসীমের এই ভোরের আলোতে ধরা দেওয়ার দৃশ্য দেখিতে বিস্ময় তাহার চক্ষু দুইটি আপনি আনত হইয়া আসিল। প্রকৃতির সঙ্গে তাহার এত নিবিড় অন্তরঙ্গতার মাধুর্য কিন্তু একজনের দৃষ্টি এড়াইল না। তুলসী তলায় প্রণাম সারিয়া সে গুনগুন করিয়া নরোত্তম দাসের প্রার্থনা গাহিতেছিল। কাছে আসিয়া তাহার মনে হইল অসীম অনন্ত সংসার পারাবারে ওপারে আপনা থেকে জন্মিয়াছে যে বৃন্দাজি গাছ, প্রকৃতির একটি ছোট্ট সন্তান তাহার দিকে চোখ মেলিয়া নিজের প্রণতি পাঠাইয়া দিতেছে। কাঁধে হাত দিয়া আবেগের সহিত বলিল, নিতাই, ওরে আমার নিতাই, কাঙালে রে, ফাঁকি দিয়া এতদিন লুকাইয়া কোথায় ছিলি বাপ? আয় আমার কোলে আয়। তার বাহুর বাঁধন দুই হাতে ঠেলিতে ঠেলিতে অনন্ত বলিল, আমি অনন্ত। জানি বাবা জানি, তুই আমার অনন্ত। অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া। আমি দান জানি না, ধ্যান জানি না, সাধন জানি না, ভজন জানি না, কেবল তোমারই জানি। ধরা যখন দিছ আর ছাড়মু না তোমায়। অনন্ত বিস্ময় অবাক। লোকটা সহসা সম্বিত পাইয়া বলিল, হরি হে, এ কি তোমার খেলা? বারবার তোমার মায়াজাল ছিঁড়তে চাই, তুমি কেন ছিঁড়তে দাও না? যশোদা তোমারে পুত্ররূপে পাইয়া কাঁদছিল, শচীরানী তোমারে পুত্ররূপে পাইয়া কাঁদছিল, রাজা দশরথ তোমারে পুত্ররূপে পাইয়া কাঁদিতে কাঁদিতে প্রাণ দিল। তবু তোমারে পুত্ররূপে পাওয়ার মধ্যে কত তৃপ্তি, কত আনন্দ। পুত্ররূপে একবার আইছিলা, চইলা গেলা, ধৈরা রাখতে তো পারলাম না। আইজ আবার কেন সেই স্মৃতি মনে জাগাইয়া তুললা? ভুলতে দাও হরি, ভুলতে দাও। যা বাবা, কার ছেলে তুই জানি না, মায়ের ছেলে, মায়ের কোলে ফিরা যা। আমার এখন অনেক কাজ, গোষ্ঠের সময় হইয়া আইল। যাই বাসারে, আমার গোষ্ঠে পাঠাই গিয়া। খেলাঘরের মতো ছোট একটা মন্দির, সে ঘরে একখানা রাধাকৃষ্ণ ঠাকুর আর শালু কাপড়ে মোড়া খান দুই পুঁথি। সেখানে গিয়া সে গান ধরিল, মরি হায়রে কিবা শোভা, রাখালগণ ডাকতে আছে ঘন ঘন বৃন্দাবনে। একটু পরে প্রশস্ত সূর্যালোকে পাড়াটা ঝলকিত হইয়া উঠিল, ঘরে ঘরে জাগিয়া উঠিল কর্মচাঞ্চল্য। এখানে হাট বাজার নাই, এ গায়ের মালোরা দূরের হাট বাজারে মাছ বেচিয়া আসে। সুতা কাটা, বাঁশের জাল বোনা, ছেঁড়া জাল গড়া, জালে গাব দেওয়া, কারো অবসর নাই। অন্তপুরের মেয়েদেরও অবসর নাই। নানা রকম মাছের নানা রকম ভাজাভুজি, ঝোলঝাল রাঁধিতে রাঁধিতে তারা গলদঘর্ম হয়, দুপুর গড়াইয়া যায়। পুরুষেরা সকালে পান্তা খাইয়া কাজে মাতিয়াছিল। মায়েদের আদেশে ছেলেরা গিয়া জানায়, ভাত হইয়াছে, স্নান করো গিয়া। জলে ডুব দিয়া আসিয়া তারা খাইতে বসে, তারপর শুইয়া কতক্ষণ ঘুমায়। সন্ধ্যায় আবার জাল দড়ি কাঁধে করিয়া নৌকায় গিয়া ওঠে, বিরাম নাই। অতিথিবৃন্দ যেমন একদিন আসিয়াছিল, তেমনি একদিন বিদায় হইয়া গেল। বনমালীর ঘর হাসি গান আমোদ আহ্লাদে থই থই করিতেছিল, নীরব হইয়া গেল। শ্রাবণ মাস, রোজই রাতে পদ্মাপুরাণ গান হয়। বনমালী রাতের জালে আর যায় না, দিনের জালে যায়, আর রাত হইলে বাড়ি বাড়ি পদ্মাপুরাণ গান গায়। এক এক রাতে এক এক বাড়িতে আসর হয়।
সুর করিয়া পরে সেই সাধু বাবাজি, যেজন রোজ ভোরে মন্দিরা বাজাইয়া পাড়ায় নাম বিতরণ করে, যেজন অনন্তকে সেদিন ভোরে নিতাইয়ের অবতার বলিয়া ভুল করিয়াছিল, প্রধান গায়ক বনমালী। তার গলা খুব দরাজ, হাতে থাকে করতাল, আর দুইটা লোক বাজায় খোল। গায়ক আছে অনেকে, কিন্তু বনমালীর গলা সকলের উপরে। সেজন্য সাধু সকলের আগে তাকে বলে তোলো। কি লাচারে না দিশা? একখানা ছোট চৌকিতে শালু কাপড়ে বাঁধা পদ্মাপুরাণ পুঁথি, কলমি পুঁথি। সাধু ছাড়া এই যুগের কোনো মানুষের পড়ার সাধ্য নাই। সামনে সরিষা তেলের বাতি, সলতে উস্কাইয়া চাহিয়া দেখেন যেখান থেকে শুরু করিতে হইবে তাহা ত্রিপদী, বলিলেন লাচারি তোলো। বনমালী ডান হাতে ডান গাল চাপিয়া বাঁ হাত সামনে উঁচু করিয়া মেলিয়া কাকস্বরে চিতান ধরিল। মা যে মতি চাই সে মতি করো, কে তোমায় দোষে? বলো মা কোথায় চাই দাঁড়াইবার স্থান নাই? আমারে দেখিয়া সাগর শোষে, মা আমারে দেখিয়া সাগর শোষে। দুই একজনে দোহার ধরিয়াছিল, জুৎসই করিতে না পারিয়া ছাড়িয়া দিল। ছাড়িল না শুধু, অনন্ত সুরটা অনুকরণ করিয়া বেশ কায়দা করিয়াই টান ধরিয়াছিল সে। মোটা মোটা সব গলা মাঝপথে অবশ হইয়া যাওয়াতে তার সরু শিশু গলা পায়ের তলায় মাটি ছাড়া হইয়া বায়ুর সমুদ্রে কাঁপিতে কাঁপিতে ডুবিয়া গেল। তার দিকে প্রসন্ন দৃষ্টিতে চাহিয়া বাবাজি বনমালীকে বলিলেন, পুরানো সুর, কিন্তু বড় জমাটি। আজকালের মানুষ শ্বাসই রাখতে পারে না। এসব সুর তারা গাইব কি? যারা গাইতো তারা দরাজ গলায় টান দিলে তিতাসের ওই পারের লোকের ঘুম ভাঙত। কর্ণে করত মধু বরিশন। অখন সব হালকা সুর, হরিবংশ গান। ভাইটাল সুরের গান অখন নয়া বংশের লোকে গাইতে পারে না। গাঁয়ে গাঁয়ে যে দুই চারজন পুরাণ গাতক অখনো আছে, তারা গায়, আর গলার জোর দেখা জোয়ান মানুষ চমকায়। সোজা একটা লাচারি তোলো বনমালী। বনমালী সহজভাবেই তুলিল। সোনার বরণ দুইটি শিশু ঝলমল ঝলমল করে গো, আমি দেখে এলাম ভারতের বাজারে। বাবাজি বলিলেন, না, এইখানে এই লাচারি খাটে না। কাইল প্রহ্লাদের বাড়িতে লক্ষিন্দরে সর্পে দংশন করছিল, অখন তারে কলার ভেলাতে তোলা হয়েছে। ভেলা ভাসব, যাত্রা করব উজানিনগর, আর গাঙের পারে পারে ধেনু খাতে যাত্রাকালে রাম নাম। রামায়ণের ঘুষা। তরণী সেন যুদ্ধে যাইতেছে, আচ্ছা চলতে পারে। ভেলা চলিয়াছে নদীর স্রোত ঠেলিয়া উজানের দিকে। তীরে বেহুলা, হাতে তীর ধনুক। কাক শকুন বসিতে যায় ভেলাতে। পার হইতে বেহুলা তীর নিক্ষেপের ভঙ্গি করিলে উড়িয়া যায়। কত গ্রাম, কত নগর, কত হাঙর, কত প্রান্তর, কত বন, কত জঙ্গল পার হইয়া চলিয়াছে বেহুলা, আর নদীতে চলিয়াছে লক্ষিন্দরের ভেলা। এইখানে ত্রিপদী শেষ হইয়া দিশা শুরু। এইবার চাঁদ সদাগরের বাড়িতে কান্নাকাটি, খেদের দিশা তোলো। বনমালী একটু ভাবিয়া তুলিল, 7-5 পুত্র যার ভাগ্যবতী মা, আমি অতি অভাগিনী একামাত্র নীলমণি। মথুরার মোকামে গেলা, আর তো আইলা না। এই গানে অনন্তর বুক বেদনায় টনটন করিয়া উঠিল। গানের শেষে পুঁথি বাঁধিতে বাবাজি বলিলেন, অমূল্য রতনের মতো ছেলে এই অনন্ত। কৃষ্ণ তাকে বিবেক দিয়াছে, বুদ্ধি দিয়াছে, তবে ভবার্ণবে পাঠাইয়াছে। স্কুলে দিলে ভালো বিদ্যা পাইত। তোমরা যদি বাধা না দাও, চারিদিকে এখন বর্ষা, জল শুকাইয়া মাঠে পথ পড়িলে তাকে আমি গোপালখালী মাইনর স্কুলে ভর্তি করিয়া দেই। বেতন মাপ, আর আমি যখন 10 দুয়ারে ভিক্ষা করি, কৃষ্ণের জীব, তাকেও কৃষ্ণে উপবাসী রাখিবে না। কথাটি উপস্থিত মালদের সকলেরই মনঃপুত হইল। মালগোষ্ঠীর মধ্যে বিদ্যামান লোক নাই। চিঠি লেখাইতে, তমসুকের খত লেখাইতে, মাছ ব্যাপারের হিসাব লেখাইতে গোপালনগরের হরিদাস সার পাও ধরাধরি করি, ভালো ভালো মাছ খাওয়াই। এ যদি বিদ্যামান হইতে পারে মালগোষ্ঠীর গৈরব। তবে আর তাকে উদয়তারার সাথে গোপন গাঁয়ে দিয়ে কাজ নাই, এখানেই রাখো, সামনে 3 মাস পরেই সুদিন।
বনমালী স্বীকৃত হইয়া বাড়ি আসিল, কিন্তু ব্যবস্থাটা উদয়তারার মনঃপূত হইল না। কয়েকদিন আগে পাড়াতে একটা বিবাহ গিয়াছে, এখন জামাই আসিয়াছে দিরাগমনী। যুবতীরা এবং অনুকূল সম্পর্কযুক্তা বর্ষীয়সীরা মিলিয়া ঠিক করিল জামাইকে আচ্ছা ঠকান ঠকাইতে হইবে। জামাই অনেকগুলি খারাপ কাজ করিয়াছে। প্রথমত, সে তাদের জন্য পান বাতাসা, পানের মশলা এসব আনে নাই। দুপুরে তার স্নানের আগে মেয়েরা গাহিতে লাগিল, জামাই খাইতে জানে, নিতে জানে, দিতে জানে না, তারে তোমরা ভদ্র বইল না। জামাই যদি ভদ্র হইত বাতাসার হাঁড়ি আগে দিত, জামাই খাইতে জানে, নিতে জানে ইত্যাদি। কিন্তু তাতেও কুলাইবে না, খুব করিয়া ঠকাইতে হইবে। কিন্তু কিভাবে জব্দ করা যায় তাকে? একজন সমাধান করিল, ভয় কি, জামাই ঠকানি আসে, বনমালীর বোন জামাই ঠকানি। সকলেই যেন সাঁতারে অবলম্বন পাইল, বলিল, লইয়া এ জামাই ঠকানি রে। সমাগত নারীদের অবাক করিয়া দিয়া উদয়তারা জানাইল যাইতে পারিবে না। শ্রাবণ মাস শেষ হইয়াছে, পদ্মা পুরাণও পড়া শেষ হইল। ঘরে ঘরে মনসা পূজার আয়োজন করিয়াছে, আর করিয়াছে জ্বালা বিয়ার আয়োজন। বেহুলা সতী মরা লক্ষিন্দরকে লইয়া পুরীর বাহির হইবার সময় শাশুড়ি ও জাদিগকে কতকগুলি সিদ্ধ ধান দিয়া বলিয়াছিল, আমার স্বামী যেদিন বাঁচিয়া উঠিবে এই ধানগুলিতে সেদিন চারা বাহির হইবে। চারা তাতে যথাকালই বাহির হইয়াছিল। এই ইতিহাস পুরাণ রচয়িতার অজানা হইলেও মালোপাড়ার মেয়েদের অজানা নাই। তারা বেহুলার এওস্তালির স্মারণচিহ্ন রূপে মনসা পূজার দিন এক অভিনব বিবাহের আয়োজন করে। ধানের চারা বা জ্বালা এর প্রধান উপকরণ, তাই এর নাম জ্বালা বিয়া। এক বিয়ে বরের মতো সোজা হইয়া চৌকিতে দাঁড়ায়, আরেক মেয়ে কোণের মতো 7 বার তাকে প্রদক্ষিণ করে। দীপদানির মতো একখানি পাত্রে ধানের চারাগুলি রাখিয়া বরের মুখের কাছে নিয়া প্রতিবারের নিছিয়া পুছিয়া লয়। এইভাবে জোড়ায় জোড়ায় নারীদের মধ্যে বিবাহ হইতে থাকে। আরেক দল নারী গীত গাহিয়া চলে। পূজার দিন এখন সময় বসিনি ধরিল, 2 বছর আগে তুই আমারে বিয়া কইরা রাখছিলি, মনে আছে? এই বছর তরে আমি বিয়া করি, কেমন লাউদি? না ভইন, তবে তুই কর আমারে। না ভইন, আমারে ভালো লাগে না। বিয়ের কথায় অনন্তর আমোদ লাগিল। করো না বিয়া, অত যখন কয়, তুই কস? আচ্ছা, তা হইলে করতে পারি। কি মজা! উদয়তারা নিজে মেয়ে হইয়া আরেকজন মেয়েকে বিবাহ করিতেছে, দুইজনেরই মাথায় ঘোমটা, কি মজা! কিন্তু অনন্তর কাছে তার চাইতেও মজার জিনিস মেয়েদের গান গাওয়াটা। তারা গাহিতেছে এই মর্মের এক গান, অবিবাহিতা বালিকার মাথায় লখাই ছাতা ধরিয়াছে, কিন্তু বালিকা লখাইকে একটাও পয়সা করি দিতেছে না। ওরে লখাই, তুই বালিকার মাথায় ছাতা ধরা ছাড়িয়া দে, করি আমি দিব। তার পরের গান, সেই দোকানে যাই গো বালা ঘট কিনিবারে, সেই ঘটে মনসা পূজা হইল। কিন্তু মনসা নদী পার হইবে কেমন করিয়া? এক জেলে নৌকা নিয়া জাল পাতিয়াছিল। মনসা তাকে ডাকিয়া বলিল, তোর না খানা দে, আমি পার হই তোকে ধনে পুত্রে বড় করিয়া দিব। উদয়তারার এক ননাসের নাম ছিল মনসা, তাই মনসা পূজা বলিতে পারে না। স্বামী যেমন মান্য, স্বামীর বড় বোনও তেমনি মান্য। সে কনে বউকে লক্ষ্য করিয়া বলিল, সাও নাই পূজা, তা হইয়া গেল ভইন, সামনে আসে আর নাও দোরানি, বড় ভালো লাগে এইসব পূজা পালি হুড়ুক দুরুম নিয়া থাকতে। কনে বউ মাথার ঘোমটা ফেলিয়া দিয়া কাঁসার থালায় ধান দুর্বা, পঞ্চপ্রদীপ ইত্যাদি তুলিতে তুলিতে বলিল, তারপর কত পূজাই তো আছে, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা, কার্তিক পূজা, ভাইফোঁটা। কিন্তু তা তো পরের কথা, শ্রাবণ মাস, ভাদর মাস, তারপরে তো আইব বড় ঠাকরাইন পূজা। কিন্তু 2 মাস তো মোটে, তেমন কি বেশি? ক্ষেত পাথারের জল কমিতে লাগিবে 15 দিন, তিতাসের জল কমিয়া তার পারে পারে পথ পড়িতে লাগিবে আরও 15 দিন। তখন বর্ষা শেষ হইয়া যাইবে। গাং বিলের দিকে চাও, দেখিবে পরিষ্কার, কিন্তু ঘর বাড়ির দিকে চাও, পরিষ্কার দেখো কি? দেখো না। পরিষ্কার না করিলে পরিষ্কার দেখিবে কি করিয়া?
চারিদিকে পূজা পূজা ভাব, লাগিয়া যাও ঘরবাড়ি পরিষ্কার করার কাজে। কিন্তু কি ঘরবাড়ি পরিষ্কার করিবে তুমি? ভাঙা ঘরবাড়ি না, পুরুষ আসে কোন দিনের তরে। বর্ষাকালে একটানা বৃষ্টির জলে ধার ভাঙিয়াছে, পীড়া ভাঙিয়াছে, ঘন ঘন তুফানের ঠেলায় বেড়াগুলি মুচড়াইয়া গিয়াছে। পুরুষেরা ছন আনিবে, বাঁশ আনিবে, বেত আনিবে, আনিয়া ঘর দুয়ার ঠিক করিয়া দিবে। তারপর মেয়ে বউরা তিতাসের পাড়ের নরম সোদাল মাটি আনিয়া ধার পীড়া ঠিক করিবে, লেপিবে, পুছিবে, আরশির মতো ঝকঝকে তক্তকে করিবে। তাতেও কোন না 15 দিন লাগিবে। বাকি 15 দিনের মধ্যে 7 দিনে কাঁথা কাপড় কাচিবে, চাটাই মাদুর ধুইবে। তারপর 7 দিন বাকি থাকিতে তেল সাবান মাখিয়া দেবী বসিয়া থাকিবে। দিন আবার ফুরায় না। কিলাউদি, কথা কস না যে, দিন ফুরায় না। একটু আগে এই মেয়েটি তাকে 7 পাক ঘুরিয়াছে। পঞ্চপ্রদীপ তার কপালের মাঝখানি ঠেকাইয়া লইয়া তাহা আবার নিজের কপালেই ঠেকাইয়াছে। কতকগুলি খই আর অতসী ফুল মাথার উপর ছিটাইয়া দিয়াছে। সত্যিকারের বিবাহের মতোই ভাবভঙ্গি দেখাইয়াছে, অথচ অনেক অর্থহীন অনুষ্ঠানের মতো ইহা একটি পূজা বিশেষের অনুষ্ঠান মাত্র। কিন্তু কি মজার অনুষ্ঠান! 7 বছর আগের কথা মনে করাইয়া দেয়। সেদিন উদয়তারার সামনে বসিয়াছিল অজানা একটা নূতন পুরুষ মানুষ। চুলদাড়ি সুন্দর করিয়া ছাঁটা, মাথায় জবজবে তেল দিয়া বাঁধা টেরিকাটা। নূতন কাপড়ে তাকে সেদিন দেবতার মতো দেখা গিয়াছিল। বাস্তবিক বিবাহের দিনে পুরুষ মানুষকে কত সুন্দরী না দেখায়, তাকেও কি খুব সুন্দর দেখাইয়াছিল না সেদিন? 3-4 জনে ধরিয়া তাহাকে চুল আঁচড়ানো, তেল সিন্দুর পরানো, চন্দন তিলক লাগানো প্রভৃতি কর্ম করিয়াছিল। একটা কলার ডিগা সে মানুষটার গালে বুলাইয়াছিল। সে তখন ছোট বালিকা মাত্র। বুকটা তার ভয়ে দুরু দুরু করিতেছিল, চাহিতে পারিতেছিল না লোকটার চোখের দিকে। অথচ চারিদিক হইতে লোকজনে চিৎকার করিয়া কহিতেছিল, চাও চাও চাও, দেখো, এই সময় ভালো করিয়া চাহিয়া দেখো। চারিজনে পিঁড়ির চারিটা কোণে ধরিয়া তাহাকে উঁচু করিয়া তুলিয়াছিল। এই সময় সে একটুখানি চাহিয়া দেখিয়াছিল, মাত্র একটুখানি, আর চাহিতে পারে নাই। অমনি চোখ নত করিয়াছিল। সেদিন মোটে চাওয়া যায় নাই তার দিকে, কিন্তু আজ কতবার চাওয়া যায়, কোনো কষ্ট হয় না। কিন্তু সেই দিনের একটুখানি চাওয়ার মতো তেমন আর লাগে কি? সে চাওয়ার মধ্যে যে স্বাদ ছিল, সে স্বাদ কোথায় গেল? ভাবিতে ভাবিতে উদয়তারা এক সময় ফিক করিয়া হাসিয়া ফেলল। কনে বউ চুল বাঁধিতে বাঁধিতে বলিল, কি লাউদি, হাসলি যে? হাসি পাইল, হাসলাম। আচ্ছা, আমি তো তোর বর হইলাম, আমার মুখের দিকে চাইতে তোর লাজ লাগে নাই? শোনো কথা, সত্যের বিয়ার বরের এই লাজ করলাম না? তুই তো আমার জ্বালা বিয়ার বর। সত্যের বিয়ার বরেরে তোর লাজ করে নাই? ওমা, কেনে লাজ করলো না কেনে? সেই কথা এক পরস্তাবের মতো। বর আমার বাপের কাছে মুনি খাটত, মা বাপ কেউ আসিল না তার, সুতা পাকাইতো আর জাল বুনতো। আমার বয়স 8 বছর, আর তার 12 বছর। সেই না সময় বাপে দিল বিয়া, একসঙ্গে খেলাইছি, বেড়াইছি, মাছ ধরছি, আমিনি ডরামোতারে। ও মা, সেই কথা ক। একটা মজার কথা কই, শোন। বিয়ার কালে আমি তো ফুল ছিটলাম তার মাথায়। সে যত ছিটতে লাগলো, কোনো ফুলই আমার মাথায় পড়লো না। ডাইনে বাঁয়ে, কাঁধে পিঠে পড়তে লাগলো, কিন্তু মাথায় পড়লো না। কারোরে আমি ছাইরা কথা কই না, আর সে তো আমরার বাড়িরই মানুষ। খুব রাগ হইল আমার। তেজ কইরা কইলাম, ভালো কইরা ছিঁড়তে পারো না? মাথায় পড়ে না কেনে ফুল? ডাইনে বাঁয়ে পড়ে কেনে? কাজের ভাষ্যি নাই? খাওনের গোসাই, বরেরে তুই এমন গালি পারলি? তোর মুখ তো কম খড় ধরো আসিল না? বর কি করলো তখন? এক মুঠ ফুল রাগ কইরা আমার চোখে মুখে ছুঁইরা মারল। খুব আস্পর্ধা তো, তুই সইয়া গেলি না? কি করলি তুই? এক ভেঙচি দিলাম। তুই আমারে তেমন কইরা একটি ভেঙচি দে না। ধ্যাত,
তুই কি আমার সত্যের বর? তুই তো মাইয়া মানুষ। তবে আমি তরে দেই। ধ্যাত, আমরা কি এখন আর ছোট রাইছি? কি এমন বড় হইয়া গেছি! 12 বছর বয়সে বিয়া হয়েছিল, তারপর 9 বছর, মোটে তো 21 বছর। এরই মধ্যে বড় হইয়া গেলাম। বড় হইয়া গেলি কি না বুঝতে যদি কোলে 2-1টা ছাও বাচ্চা থাকতো, জীবনে একটারও গুমুট কাচাইলি না, তোর মন কাঁচা শরীর কাঁচা, তাই মনে হয় বড় হইলি না। যদি পুলাপান হইতো বয়সও মালুম হইতো, সেই কথা ক। তারপর চারিদিক আঁধার হইয়া আসিল। সাদা সাদা অজস্র শাপলা ফুলে শোভিত সর্পাসনা মনসা মূর্তিটি অনন্তর চোখের সামনে ঝাপসা হইয়া আসিল। অন্যান্য পূজা বাড়িগুলিরও গান ধুমধাম ক্রমে অস্পষ্ট হইয়া একসময় থামিয়া গেল। রামধনু অধ্যায়টির বাকি অংশটুকু শুনতে হলে আমাদের চ্যানেল ফলো করুন, আর আমাদের চ্যানেল ফলো করতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলতে হবে গল্পকথার শ্রুতিপাঠ্য, এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিতে একদম ভুলবেন না পরবর্তী সমস্ত আপডেট পেতে।